হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং এভরিবডি। প্রত্যেকে গুড ইভিনিং। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিটেট ফেব্রুয়ারি 2016। তো আজকে তোমাদের এটা মক টেস্ট নিয়েছিলাম, তো মক টেস্টের আজকে সলিউশন করে দেবো। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা আনসার করবে, তারপরে আমি কিন্তু বলে দেবো। আর কোনো জায়গায় বুঝতে যদি প্রবলেম হয় অবশ্যই জানাবে। আশা করছি কারো বুঝতে অসুবিধা হবে না, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। চলো প্রত্যেকে আনসার করবে, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর প্রত্যেকে লাইক করে দাও। ওকে, প্রত্যেকে একবার লাইক করে দাও। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো, বলছে স্টেফেন ক্রেসন থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডাজ নট কনসিস্ট অফ। তো এখানে প্রশ্নে বলছে যে স্টেফেন ক্রেসন কে ছিলেন, একজন ভাষাবিদ ছিলেন। তিনি বলছেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের যে স্টেপগুলো রয়েছে নিচের কোনটি নয়। অপশান বলছে দ্য ইনপুট হাইপোথিসিস, অপশান নাম্বার বি দ্য অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, অপশান নাম্বার সি দ্য লার্ন অ্যাবিলিটি হাইপোথিসিস, আর অপশান নাম্বার ডি দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। আনসার করো, প্রত্যেকে আনসার করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্টেফেন ক্রেসন কোনটির কথা তিনি বলেননি, প্রত্যেকে আনসার করো। ওকে, একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার কি হবে? ওকে ওকে, একদম সঠিক অপশান নাম্বার সি। তাহলে অপশান নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট। ওকে, তাহলে স্টেফেন ক্রেসন যখন তিনি বলছেন যে একটা শিশু কিন্তু মাতৃভাষার মতো কিন্তু সে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকেও আত্মীকরণ করতে পারে, বোঝা গেল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের থিওরির প্রবক্তাকে, তোমরা আনসার করে দেবে কি স্টেফেন ক্রেসন। ওকে, আর স্টেফেন ক্রেসন 5টি ধাপের কথা বলেছেন, সেগুলো আমরা জানবো। অর্থাৎ একটা শিশু কিভাবে ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন করে সেটা আমরা জানবো। দেখো বলছে এখানে বলা হয়েছে স্টেফেন ক্রেসন এ লিঙ্গুইস্টিক প্রোফাউন্ডেড বাই দ্য থিওরি অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে এখানে আমরা জানলাম যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরিটি কে দিয়েছেন, স্টেফেন ক্রেসন। এটা মাথায় রাখবে। ইন হুইচ হি প্রপোজ দ্য 5 মেন হাইপোথিসিস। তিনি 5টি অনুমানের কথা বলেছেন। হাইপোথিসিস কথার অর্থ হচ্ছে অনুমান। তাহলে তিনি 5টি অনুমানের কথা বলেছেন, হুইচ ইনক্লুড, সেগুলির মধ্যে কি কি? নাম্বার 1 ইনপুট হাইপোথিসিস, অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস, তারপর চলে আসছে ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস, তারপর চলে আসছে মনিটর হাইপোথিসিস, আর একটা হচ্ছে কি অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। বোঝা গেল। তাহলে 5টা নাম কিন্তু ভালোভাবে তোমরা পড়ে রাখো, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। এবার এইগুলো সম্পর্কে ডিটেলস অতটা না জানলেও চলবে, তবু আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? দেখো এবার কি বলছে, অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস বলতে কি বোঝায়। বলছে অ্যাকর্ডিং টু স্টেফেন ক্রেসন দেয়ার আর 2 ওয়ে ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার্স। তাহলে দ্বিতীয় ভাষার শিক্ষার ক্ষেত্রে 2টি পদ্ধতি আছে। এখানে স্টেফেন ক্রেসন কি বলছেন যে একজন শিক্ষার্থী দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে সে 2টি পদ্ধতি অবলম্বন করতে পারে। নাম্বার 1 একটা হচ্ছে কি অ্যাকুইজিশন, আর একটা হচ্ছে কি লার্নিং। তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে লার্নিং এবং অ্যাকুইজিশনের কথা কে বলেছেন? নম চমস্কি। ওকে, তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং অ্যাকুইজিশনের কথা কে বলেছেন? তোমরা প্রত্যেকে জেনে গেলে যে স্টেফেন ক্রেসন। নম চমস্কি না, আমার ভুলবশত হয়েছিল। তো এখানে হবে কি যে স্টেফেন ক্রেসন। তাহলে স্টেফেন ক্রেসন ভাষা শিক্ষার ক্ষেত্রে 2টি পদ্ধতির কথা বলেছেন, একটা হচ্ছে কি লার্নিং, আর একটা হচ্ছে অ্যাকুইজিশন। এবার চলো এবার যেটা জানবো আমরা প্রত্যেকটা জিনিস দেখে নিই। বলছে ইন দিস ভিউ উই অ্যাকুয়ার অ্যাজ উই আর এক্সপোজ টু স্যাম্পলস অফ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হুইচ উই আন্ডারস্ট্যান্ড। তিনি বলছেন যে আমরা, বলছে উই মানে আমরা, উই অ্যাকুয়ার আমরা ভাষাকে অর্জন করতে পারি কিভাবে? অ্যাজ উই আর এক্সপোজ, এক্সপোজ মানে কি কারোর কন্টাক্টে যাওয়া, কারোর সংস্পর্শে যাওয়া। আমরা দ্বিতীয় ভাষার সংস্পর্শে যতটা যাব তত বেশি আমরা দ্বিতীয় ভাষা শিখতে পারবো। এটাকে বলছে কি, এই যে থিওরিটা, এই থিওরিটাকে কি বলছে? অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। তাহলে বোঝা গেল। তাহলে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিসে স্টেফেন ক্রেসন কি বলছেন যে ভাষা শিক্ষার 2টি পদ্ধতি আছে, একটা হচ্ছে কি লার্নিং, আর একটা হচ্ছে অ্যাকুইজিশন। আর একটা তিনি বলছেন একটা শিক্ষার্থী যত বেশি দ্বিতীয় ভাষার সংস্পর্শে যাবে, বা একটা শিক্ষার্থী যত বেশি কোনো একটা ভাষার সংস্পর্শে যাবে তত বেশি সে কিন্তু শিখবে। এটা কিন্তু মাথায় রাখবে।
তারপর চলে আসি মনিটর হাইপোথিসিস। মনিটর হাইপোথিসিস বলতে কি বোঝায়? বলছেন ক্রেসন আর্গু দ্যাট, ক্রেসন বলছে যে দ্য অ্যাকুয়ার্ড সিস্টেম অ্যাক্ট টু ইনিশিয়েট দ্য স্পিকার আটারনেস। এখানে শিক্ষার্থীর উচ্চারণকে ইনিশিয়েট করছে, মানে শুরু করছে, অর্থাৎ শিক্ষার্থী প্রথমে উচ্চারণের মাধ্যমে যে কোনো জিনিসকে শুরু করে। অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর ফ্লুয়েন্সি অ্যান্ড ইনটুটিভ জাজমেন্ট অ্যাবাউট হচ্ছে কি কারেক্টনেস। তারপরে তার মধ্যে কী হয়, ধীরে ধীরে কী হচ্ছে, ফ্লুয়েন্সি আসছে। ফ্লুয়েন্সি মানে কি, সুন্দরভাবে কথা বলা, অর্থাৎ অতি দ্রুত কথা বলা, সেটাকে বলছে ফ্লুয়েন্সি। ঠিক আছে, তাহলে ফ্লুয়েন্সি আসবে, তারপরে কি আসবে, তার মধ্যে জাজমেন্ট আসবে, বিচারকরণ, যুক্তিকতা আসবে, এছাড়াও কি আসবে, তার মধ্যে কারেক্টনেস আসবে। তাহলে মনিটর হাইপোথিসিসের মধ্যে কি হচ্ছে, মনিটর হাইপোথিসিসে প্রথমে একটা শিক্ষার্থীর মধ্যে আটারনেস আসছে, তার মধ্যে উচ্চারণ আসছে, উচ্চারণের পরে তার মধ্যে ফ্লুয়েন্সি, জাজমেন্ট এবং কারেক্টনেস, এগুলো মাথায় রাখবে। তারপরে বলছে দ্য লার্ন সিস্টেম অন দ্য আদার হ্যান্ডস অ্যাক্ট অনলি অ্যাজ দ্য এডিটর, অথবা হচ্ছে কি মনিটর। এখানে কি করছে, দ্য লার্ন সিস্টেম, এই যে লার্ন সিস্টেমটা রয়েছে, পুরো শিক্ষণীয় সিস্টেমটা, ওয়ান দ্য আদার হ্যান্ড, অন্যভাবে আমরা বলতে পারি, বলছে অন্যভাবে এই পুরো শিক্ষণীয় ব্যবস্থাটাকে বলতে পারি এটা একটা এডিটর হিসাবে কাজ করে, বা মনিটর। মনিটর মানে কি, মনিটর কথার অর্থ হচ্ছে তদারকি করা, বোঝা গেল। এখানে সে তত্ত্বাবধানের মাধ্যমে শিখবে, এত কিছু জানার তোমাদের প্রয়োজন নেই, ঠিক আছে, জাস্ট নামগুলো মনে রাখো তাহলেই হয়ে যাবে। তারপরে বলছি দ্য ন্যাচারাল অর্ডার হাইপোথিসিস। দেখো ন্যাচারাল অর্ডার হাইপোথিসিসটা আমি একবার রিডিং পড়ে নিই, যদি কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকে তোমাদের বলে দেবো। বলছে ইট সাজেস্ট দ্যাট চিলড্রেন অ্যাকোয়ার দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন এ প্রেডিক্টেবল অর্ডার। তাহলে এইখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে কোন ভাষাবিদ বলেছেন যে শিক্ষার্থীরা তাদের যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের মাতৃভাষা শিক্ষা গ্রহণ করে প্রেডিকশনের মাধ্যমে, অনুমানের মাধ্যমে। তাহলে কী হবে আনসার, স্টিফেন ক্রেসন। একটা সহজ প্রশ্ন আনসার তোমরা ইজিলি পেরে যাবে। তাহলে কোন ভাষাবিদ বলেছেন যে শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা অর্জন করে কিসের মাধ্যমে, প্রেডিকশনের মাধ্যমে বা অনুমানের মাধ্যমে। কে বলেছেন, স্টিফেন ক্রেসন, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে বলছি দেখো ইন দিস অ্যাপ্রোচ স্টুডেন্ট আর গিভেন প্যালেন্টি অফ কম্প্রিহেন্সিবল ইনপুট বাই দ্য টিচার হুইচ ফেসিলিটেট দ্য অ্যাকুইজিশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে কী করা হয়, শিক্ষার্থীদেরকে বিভিন্ন কম্প্রিহেন্সিবল ইনপুট মানে ধরো যেমন তোমরা বোধ পরীক্ষণ করছো, আনসিন প্যাসেজ, এগুলো হচ্ছে কম্প্রিহেন্সিবল ইনপুট, যার মাধ্যমে তোমাদের কী হচ্ছে, অ্যাকিউরেসি ডেভেলপ হচ্ছে, তোমাদের মধ্যে দক্ষতা গড়ে উঠছে। এখানে শিক্ষক মহাশয় কী করবে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের টাস্ক দেবে, যেটা কম্প্রিহেন্সিবল, যেটা তারা বুঝতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু বলা হয়েছে। তারপরে চলে আসি ইনপুট হাইপোথিসিস। জাস্ট রেড কালার দিয়ে আমি যেটা হাইলাইট করছি সেগুলো পড়বে। বলছে ইনপুট হাইপোথিসের মধ্যে কী আছে দেখো, ইট রিফার্স টু দ্য রিলেশনশিপ বিটুইন হোয়াট দ্য লার্নার্স ইজ এক্সপোজ টু এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তাহলে কি বলছে, ভাষা এবং ভাষার আত্মীকরণের মধ্যে একটা সম্পর্ক। তাহলে ইনপুট হাইপোথিসিসে কী করা হচ্ছে, ভাষা এবং ভাষার আত্মীকরণের মধ্যে সম্পর্ক তৈরি করা হচ্ছে। ওকে, ইট হেল্প লার্নার্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং বাই মেকিং দেম অ্যাবল টু কমিউনিকেট ইফেক্টিভলি। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এখানে কমিউনিকেশনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ একটা শিশু বা একটা বাচ্চা বা একটা স্টুডেন্ট যত বেশি অন্যের সঙ্গে নিজের ভাব বিনিময় করবে তত বেশি কিন্তু তারা শিখতে পারবে। অর্থাৎ এখানে কমিউনিকেশন বা কমিউনিকেট ইফিসিয়েন্সির ওপরে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। ওকে, ইট ইমফাসিস টু পুট হচ্ছে কি কম্প্রিহেন্সিবল ইনপুট স্লাইটলি অ্যাবভ দ্য লার্নার্স কারেক্ট লেভেল। এখানে কি করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের কর্মপত্রিকা, তারপরে ধর প্যাসেজ, এগুলো শিক্ষার্থীকে দেওয়া হয়, যার ফলে তারা কিন্তু ধীরে ধীরে সেটা বুঝতে শেখে। তারপর চলেছে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এটা দেখে নাও, জাস্ট লাল কালিতে যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো পড়বে। বলছে দ্য অ্যাফেক্টিভ ফিল্টার ইজ হচ্ছে কি ইমাজিনারি ব্যারিয়ার হুইচ হচ্ছে কি প্রিভেন্ট লার্নার্স ফ্রম অ্যাকুয়ারিং নলেজ ফ্রম দ্য হচ্ছে কি অ্যাভেলেবল ইনপুট। এখানে কি করছে দেখো, এখানে বলছে দ্য অ্যাফেক্টিং ফিল্টার ইজ অ্যান ইমাজিনারি ব্যারিয়ার। এটা একটা ইমাজিনারি মানে একটা কাল্পনিক বাধা। তাহলে এটা একটা কাল্পনিক বাধা, যেটি কি করে, প্রিভেন্ট মানে বাধা দেয়, শিক্ষার্থীদেরকে বাধা দেয় ফ্রম অ্যাকুয়ারিং ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস কি, অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস শিক্ষার্থীদেরকে বাধা সৃষ্টি করে যাতে তারা যে কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাকুইজিশন না করতে পারে। ঠিক আছে, বলছে অ্যাফেক্ট রিফার্স টু সাচ থিংস অ্যাজ মোটিভস, নিড, অ্যাটিটিউডস অ্যান্ড ইমোশনাল স্টেট। তাহলে আমাদের যে ইমোশনগুলো রয়েছে সেই ইমোশনগুলো কি আমরা যদি কন্ট্রোল করতে না পারি, আমরা সঠিকভাবে ভাষা শিখতে পারবো না, অর্থাৎ ভাষা শিক্ষার ক্ষেত্রে এগুলো কুপ্রভাব দেখা যাবে। ঠিক আছে, দ্য লার্নার্স হু ইজ হচ্ছে কি
টেন্স কি যে কি এনার্জি অ্যানজিয়াস অথবা হচ্ছে কি বড মে ফিল্ড ইনপুট মেকিং ইট আনএভেলেবল ফর অ্যাকুইজিশন, এগুলো অতটা দরকার নেই, ঠিক আছে, অতিরিক্ত জিনিস। চলো জাস্ট তোমাদেরকে এখানে জিস্ট করে দেওয়া হয়েছে, জাস্ট যেগুলো তোমরা মাথায় রাখবে, ঠিক আছে, জাস্ট নামগুলো মনে রাখো, এই নামগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে, ঠিক আছে, দেখে নাও নামগুলো মাথায় রাখবে। অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি মনিটর হাইপোথিসিস, তৃতীয় নাম্বার হচ্ছে কি ন্যাচারাল হাইপোথিসিস, আর 4 নাম্বার কি ইনপুট হাইপোথিসিস, আর 5 নাম্বার কি অ্যাফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। এই যে 5টা নাম বললাম, এই 5টার নাম কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে, এই 5টার নাম কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা কিন্তু কনফার্ম, ওকে। আর বাকি যেগুলো বললাম ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, দ্য ইউজ অফ ডিকশনারি ডাজ নট হেল্প লার্নার্স টু, তাহলে শিক্ষার্থীদেরকে ডিকশনারি কী হিসাবে সাহায্য করে না, টু বি প্রফিসিয়েন্ট ইন ওরাল কমিউনিকেশান, ফাইন্ড বি প্রফিসিয়েন্ট ইন ওরাল কমিউনিকেশান। দেখো ডিকশনারি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কি ওরাল কমিউনিকেশান মানে ভাষাগত আমাদের যে যোগাযোগ ক্ষমতা কি ডেভেলপ ঘটায়, কখনোই না, তাহলে ভাষাগত ডেভেলপ কিন্তু আমাদের হয় না। 2 বলছে ফাইন্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস, যে কোনো ওয়ার্ডের মানে খুঁজতে সাহায্য করে, ঠিক আছে। অপশন সি বলছে চেক দ্য পার্ট অফ স্পিচ অফ ওয়ার্ড, যে কোনো শব্দের পার্ট অফ স্পিচ জানতে পারি, এটাও ঠিক আছে। অপশন নাম্বার ডি ফাইন্ড আউট হাউ টু সে এ ওয়ার্ড, এখানে কি বলে দেয় যে একটা শব্দ আমরা কীভাবে ব্যবহার করব, এটাও ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, বি প্রফিসিয়েন্ট ইন ওরাল কমিউনিকেশন। তাহলে এই ডিকশনারি কিন্তু কোনো শিক্ষার্থীর ওরাল কমিউনিকেশনকে ডেভেলপ ঘটায় না, অপশন নাম্বার এ। চলো নেক্সট বলছে কনস্ট্রাকটিভিজম ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফোকাস, মানে নির্মিতিবাদ ভাষা শিক্ষার ক্ষেত্রে নির্মিতিবাদ কোনটির ওপরে গুরুত্ব দেয়, বলছে এঙ্গেজিং লার্নার্স ইন এক্সপ্লোরিং নিউ নলেজ, এখানে শিক্ষার্থীদেরকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে সাহায্য করে। অপশন বি দ্য রোল অফ ইমিটেশন, শিক্ষার্থীরা ইমিটেশন করে, অনুকরণ করে। অপশন নাম্বার সি বলছে মেমোরাইজিং গ্রামার রুলস, মানে গ্রামার রুলসগুলোকে মুখস্থ করবে। অপশন নাম্বার 4 দ্য ডোমিনেন্ট রোল অফ দ্য টিচার ইন দ্য ক্লাসরুম, এখানে শিক্ষার্থী মানে নিষ্ক্রিয় থাকবে এবং শিক্ষক মহাশয় প্রাধান্য থাকবে, এটা বলা হয়েছে। কীভাবে অ্যান্সার বলে ফেলো, তাহলে নির্মিতিবাদটা কি, ভাষা শিক্ষার ক্ষেত্রে নির্মিতিবাদ হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে যে কোনো নলেজকে তারা আবিষ্কার করে, ওকে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হবে কারেক্ট, দ্য এঙ্গেজিং লার্নার্স ইন এক্সপ্লোরিং নিউ নলেজ, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা নিজেদের ভাষাকে আবিষ্কার করতে পারে, ওকে। 4 নাম্বারটা দ্য মেজর অবজেক্টিভ অফ দ্য টিচিং ইংলিশ অ্যাট দ্য প্রাইমারি লেভেল, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে ইংলিশ শিক্ষা দেওয়ার প্রধান লক্ষ্য কী, বলছে স্পিকিং ইংলিশ ইজ ব্রিটিশ কন্টেন্ট, যাতে শিক্ষার্থীরা ব্রিটিশ কন্টেন্ট ভালো করে শিখতে পারে বা ব্রিটিশ ইংলিশ ভালো করে শিখতে পারে। অপশন বি স্কোরিং গুড মার্ক ইন দ্য এক্সাম, পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে দেওয়া। অপশন সি নোয়িং দ্য গ্রামার অফ দ্য ইংলিশ, গ্রামারের যে রয়েছে ইংলিশে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো ভালো করে শিখতে সাহায্য করে। অপশন নাম্বার 4 ইউজিং ইংলিশ ইন দ্য ডিফারেন্ট সিচুয়েশন অফ দ্য লাইফ, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হলো আমাদের যে বিভিন্ন পরিস্থিতি রয়েছে, বিভিন্ন সিচুয়েশন রয়েছে, সেই সমস্ত জায়গায় ইংরেজিকে ব্যবহার করা, অর্থাৎ ইউজিং ইংলিশ ইন দ্য ডিফারেন্ট সিচুয়েশন ইন লাইফ, ওকে। অপশন নাম্বার ডি কারেক্ট হচ্ছে সবার। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট টকিং, বলছে দেখো কোশ্চেনটা ভালো করে দেখো, ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট টকিং টাইম, স্টুডেন্টকে কী করা হয়েছে, টকিং টাইম, তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, শুড বি ইনক্রিজ, মানে শিক্ষার্থীদেরকে কথা বলার সুযোগ আরও বেশি ইনক্রিজ করে দেবে, বাড়িয়ে দিতে হবে। তার কারণ কি, তাহলে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কথা বলার সুযোগ আরও বেশি বাড়িয়ে দিতে হবে, কারণ কি, বলছি দ্য টিচার ফিল রিল্যাক্স হোয়েল স্টুডেন্ট আর টকিং, যখন শিক্ষার্থীরা কথা বলবে তখন একটু শিক্ষক মশাই আরাম পাবে, এর জন্য। অপশন বি দে এনজয় স্পেন্ডিং টাইম টেকিং, তারা সময় অপচয় করতে খুব আনন্দ পাবে বা মজা পাবে। অপশান নাম্বার সি বলছে দে ক্যান লার্ন দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম ইচ আদার, তারা একে অপরের সঙ্গে সঠিক উচ্চারণটা শিখতে পারবে। আর অপশান নাম্বার 4 দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাস। আনসার করো পাঁচেরটা, কী হবে অ্যান্সার পাঁচেরটা,
একদম। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ফর ভেরিয়াস পারপাস। তাহলে শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষার ক্ষেত্রে তাদেরকে কথা বলতে দেওয়ার আরও বেশি পারমিশন দেওয়া, আরও বেশি সুযোগ করে দেওয়ার প্রধান কারণ হচ্ছে দে ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, যাতে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষাকে ব্যবহার করতে পারে ভেরিয়াস পারপাস, বিভিন্ন উদ্দেশ্য বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারে। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার ডি। ক্লিয়ার, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, এ টিচার অফ ক্লাস 5 ইজ প্ল্যানিং টু টিচ গ্রামার। একজন ক্লাস 5-এর একজন শিক্ষক সে প্ল্যান করেছে যে শিক্ষার্থীদেরকে সে গ্রামার শিক্ষা দেবে। হুইচ অফ দ্য ফলোয়িং মাইট বি এ গুড স্ট্র্যাটেজি ফর টিচিং গ্রামার। হুইচ অন অফ দ্য ফলোয়িং মাইট বি এ গুড স্ট্র্যাটেজি ফর টিচিং গ্রামার। নিচের কোনটি শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেওয়ার সব থেকে ভালো পদ্ধতি। বোঝা গেল, তাহলে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দিতে চায়, নিচের কোনটি গ্রামার শিক্ষা দেওয়ার সব থেকে ভালো পদ্ধতি। বলছে আস্কিং স্টুডেন্ট টু কেয়ারফুলি নোট ডাউন দ্য রুলস ফ্রম দ্য ব্ল্যাকবোর্ড। তো ব্ল্যাকবোর্ডে কিছু রুলস লিখে দিয়েছে গ্রামারে, সেগুলো শিক্ষার্থীরা লিখে নেবে খাতায়। অপশান নাম্বার বি, গিভিং ক্লিয়ার এক্সপ্লেনেশন অফ দ্য রুলস উইথ দ্য এক্সাম্পল। তো শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রামারের রুলসগুলো উদাহরণের সাহায্যে বোঝাবেন। অপশান নাম্বার সি, আস্কিং স্টুডেন্ট টু ডু ড্রিল ওয়ার্ক অনলি টু হচ্ছে লার্ন রুলস। তো শিক্ষার্থীরা যে রুলসগুলো শিখেছে সেগুলো বারবার প্র্যাকটিস করবে। বোঝা গেল। অপশান নাম্বার ডি বলছে গিভিং দ্য প্র্যাকটিস অফ গ্রামার ইন কনটেক্সট অ্যাজ এ স্ট্র্যাটেজি। তো শিক্ষার্থীদেরকে গ্রামার শিক্ষা দেওয়া হবে কিসের মাধ্যমে, কনটেক্সটের মাধ্যমে। বারবার বলে আসছি, তাহলে গ্রামার শিক্ষা দেওয়ার প্রধান উদ্দেশ্য কি, শিক্ষার্থীরা কনটেক্সটের মাধ্যমে গ্রামার শিখবে। ওকে, অপশান নাম্বার 4। চলো নেক্সট দেখো 7 নম্বরটা। 7 নম্বরে বলা হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ইন দ্য রিলেশন টু দ্য হচ্ছে কি ইউজ অফ চিলড্রেন লিটারেচার। তাহলে শিশুদের যে সাহিত্য রয়েছে, শিশু সাহিত্য সম্পর্কে কোনটি সত্য নয়। বলছে শিশু সাহিত্য সম্পর্কে কোনটি সত্য নয়। অপশানগুলো দেখো, বলছে দেয়ার রিডিং প্রফিসিয়েন্সি, তাদের রিডিং প্রফিসিয়েন্সি বাড়বে, অবশ্যই তারা সাহিত্য পাঠ করবে, তাদের তো রিডিং প্রফিসিয়েন্সি অবশ্যই বাড়বে। তারপরে কি বলছে, বলছে দেয়ার রিডিং প্রফিসিয়েন্সি ডিটোরিয়াস অ্যান্ড গেট ওর্স। ঠিক আছে, বলছে দেয়ার রিডিং প্রফিসিয়েন্সি, তাদের যে পড়ার যে দক্ষতা, রিডিং প্রফিসিয়েন্সি পড়ার দক্ষতা কী হবে, ডেটোরেট হয়ে যাবে। ডেটোরেট মানে কি, কমে যাওয়া, অবদমন হয়ে যাওয়া। অ্যান্ড গেট ওর্স, দিন দিন খারাপ হয়ে যাবে। তাহলে যদি আমরা শিশুদেরকে শিশু সাহিত্য দিই, তাহলে তাদেরকে রিডিং দক্ষতা দিন দিন খারাপ হবে, কখনোই না। অপশান নাম্বার বি, ইট হেল্প দ্য ডেভেলপিং লার্নার্স ইমাজিনেশন। তাহলে শিক্ষার্থীর চিন্তা করার ক্ষমতাকে বাড়িয়ে তোলে। অপশান সি, ইট হচ্ছে কি ব্রডেন্স মানে বিস্তার করে দেয়, ব্রড করে দেয় মানে বিস্তার করে দেয়। কি বিস্তার করে, ইট ব্রডেন্স দেয়ার মেন্টাল হরাইজন। অর্থাৎ শিক্ষার্থীদের যে মানসিক চিন্তাভাবনা সেটা কিন্তু আরও বেশি প্রস্থ করে তোলে। অপশান নাম্বার ডি, ইট মেক দেম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রেসপেক্ট ডাইভার্স কালচার। এটি কি করে, শিক্ষার্থীদের যে ডাইভার্স কালচার রয়েছে, বিভিন্ন সংস্কৃতি রয়েছে, বৈষম্যযুক্ত সংস্কৃত, প্রত্যেকটা জিনিসকে কী করছে, রেসপেক্ট জানায়। তাহলে কী হবে আনসার, বলে ফেলো। তাহলে শিশু সাহিত্য কখনোই শিক্ষার্থীদের প্রফিসিয়েন্সি, রিডিং প্রফিসিয়েন্সিকে খারাপ করে দেয় না। অপশান এ। ওকে, চলো 8 নম্বরটা দেখো। 8 নম্বর বলছে হোয়েল অ্যাসেসিং এ গ্রুপ ওয়ার্ক এ টিচার শুড নট ফোকাস। যখন শিক্ষার্থীদের গ্রুপ ওয়ার্ক করাবেন তখন শিক্ষক মহাশয় কোনটির ওপর ফোকাস করবে না, কোঅপারেটিভ লার্নিং প্রসেস, শিক্ষার্থীদের কোঅপারেটিভের ওপর ফোকাস করবেন না। এটা তো ভুল, যে শিক্ষার্থীরা কতটা কোঅপারেট করছে একে অপরের সঙ্গে অবশ্যই তিনি দেখবেন। অপশান বি, অ্যাসেসিং ইজ চাইল্ড ওয়ার্ক। প্রত্যেকটা চাইল্ডকে আলাদা আলাদাভাবে তুমি অ্যাসেস করবে, এটা কখনই করবে না। যেহেতু তুমি গ্রুপ অ্যাক্টিভিটি করাচ্ছ, তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে একসঙ্গে তোমাকে অ্যাসেস করতে হবে, ইন্ডিভিজুয়ালি করা যাবে না। অপশান নাম্বার সি, টেকিং ইনিশিয়েটিভ ইন ওয়ার্ক। তো তুমি কি করবে, টেকিং ইনিশিয়েটিভ মানে শুরু করা, কোনো কিছু পরিকল্পনা করা বাড়িতে। অপশান নাম্বার 4, শোয়িং হচ্ছে কি কনসার্ন আদার, প্রত্যেককে গুরুত্ব দেওয়া, কনসার্ন করা মানে গুরুত্ব দেওয়া, মনোযোগ দেওয়া। তাহলে কী হবে আনসার, বলে ফেলো। একদম সঠিক, অপশান নাম্বার বি। তাহলে যখন আমাদের গ্রুপ ওয়ার্ক হবে তখন কিন্তু কাউকে পার্সোনালিভাবে বা মানে আইডেন্টিফাইভাবে তাকে অ্যাসেস করা যাবে না। অ্যাসেসিং ইজ চাইল্ড ওয়ার্ক, কাউকে মানে প্রত্যেককে অ্যাসেস করা সম্ভব নয়। ওকে, দেখো নোট আকারে লিখে দিচ্ছি, ইট ডেভেলপ, এটি কী হয়, বলছে কোলাবরেটিভ লার্নিং, এটি শিক্ষার্থী কোলাবরেটিভ লার্নিংকে বাড়িয়ে তোলে। কোলাবরেটিভ মানে কি, কোলাবরেট মানে একে অপরের সঙ্গে সহযোগিতা করা। 2 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, তাদের সৃজনশীলতা বাড়িয়ে তোলে। প্রবলেম সলভিং স্কিলকে বাড়িয়ে তোলে। আর এছাড়া কী বলছে, ভার্বাল কমিউনিকেশনকে ডেভেলপ ঘটায়। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডাইভার্স ভিউ অফ দ্য লিডারশিপ, শিক্ষার্থীদেরকে লিডারশিপ নিতে সাহায্য করে। এই পয়েন্টগুলো মাথায় রাখো।
আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে দেখে নাও। বলছে পয়েন্ট টু রিমেম্বার হোয়েল অ্যাসেসিং হচ্ছে কি গ্রুপ ওয়ার্ক, যখন তুমি গ্রুপ ওয়ার্ক করাবে তখন কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখবে। বলছে কোঅপারেটিভ লার্নিং প্রসেস, শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কোঅপারেটিভ করছে কিনা। হাউ মাচ ইনিশিয়েটিভ চিলড্রেন টেক হুইল ওয়ার্কিং, তাহলে শিক্ষার্থীরা কতটা অ্যাক্টিভ। হাউ মাচ ইনিশিয়েটিভ চিলড্রেন টেক হুইল ওয়ার্কিং, যখন তারা কাজ করছে তখন শিক্ষার্থীরা কতটা অ্যাক্টিভ এটা দেখতে হবে। তারপর হচ্ছে কি এমপ্যাথি অ্যান্ড কনসার্ন চিলড্রেন শো টুয়ার্ডস ইচ আদার, তারা একে অপরের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা এমপ্যাথি দেখাচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। ওকে, চলো 9 নম্বর কোশ্চেন দেখো। 9 নম্বর কোশ্চেন বলছে এ ডায়াগনস্টিক টেস্ট ইন ইংলিশ উইল হেল্প দ্য ল্যাঙ্গুয়েজ টিচার টু আইডেন্টিফাই, একজন কী বলছে রিমিডিয়াল টিচিংয়ের ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্ট করা হয়। তো ডায়াগনস্টিক টেস্টের ক্ষেত্রে নিচের কোনটি শিক্ষক মহাশয়কে হেল্প করবে। অপশন এ স্লো লার্নার্স ইন হার ক্লাস, যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে আছে তাদেরকে চিনতে সাহায্য করবে। অপশন বি লার্নিং ডিফিকাল্টিস দ্য লার্নার্স ফেস ইন ইংলিশ, তাহলে লার্নিং ডিফিকাল্টিস মানে শিখন অক্ষমতাগুলো, যে সমস্ত শিখন অক্ষমতাগুলো শিক্ষার্থীরা ফেস করছে। অপশন নাম্বার সি দ্য টপিক হুইচ দ্য লার্নার হ্যাজ নট লার্নড বাই হার্ট, দ্য টপিক হুইচ দ্য লার্নার্স হ্যাজ নট, এটা এমন একটা টপিক যেটা শিক্ষার্থীরা মন থেকে শেখেনি। অপশন নাম্বার ডি বলছে ইন্টেলিজেন্ট লার্নার্স ইন হার ক্লাস, তো এখানে ইন্টেলিজেন্ট লার্নার্সরা তার ক্লাসরুমে আছে, বোঝা গেল। তাহলে এখানে কি বলছে দেখো, দ্য ডায়াগনস্টিক টেস্ট ইন ইংলিশ উইল হেল্প দ্য ল্যাঙ্গুয়েজ, তাহলে ডায়াগনস্টিক টেস্ট শিক্ষার্থীদেরকে কী হিসাবে সাহায্য করে বলে ফেলো। লার্নিং ডিসএবিলিটি দ্য লার্নার্স ফেস ইন ইংলিশ, যে সমস্ত শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে তাদেরকে খুঁজে বের করা, বোঝা গেল। তাহলে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ডায়াগনস্টিক টেস্টের প্রধান লক্ষ্য হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা ইংরেজি ভালোভাবে বুঝতে পারেনি, অর্থাৎ কি ইংরেজিতে তাদের শিখতে প্রবলেম রয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করা। ওকে, দেখো নোট আকারে লিখে দেওয়া হয়েছে। বলছে ডায়াগনস্টিক টেস্ট আর হচ্ছে কি অ্যাডমিনিস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ কোর্স, কোনো একটা ভাষার কোর্স সম্পূর্ণ করার পরে কিন্তু ডায়াগনস্টিক টেস্ট করা হয় টু ফাইন্ড আউট হচ্ছে কি ডেফিসিয়েন্সি অফ দ্য স্টুডেন্ট উইথ হচ্ছে কি ভিউ অফ প্ল্যানিং রিমিডিস। তো এখানে কি বলছে, ফাইন্ড আউট দ্য ডেফিসিয়েন্সি, শিক্ষার্থীদের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোকে খুঁজে বের করতে হবে, বোঝা গেল। প্রবলেমগুলোকে খুঁজে বের করার কথা বলা হয়েছে উইথ হচ্ছে কি প্ল্যানিং, এবং সেটাকে কী করতে হবে, প্ল্যানিং করতে হবে রিমিডিয়েশন করার জন্য, অর্থাৎ সেগুলো দূর করার জন্য, তার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলোকে দূর করার জন্য। ইট ইজ এ কম্প্রিহেনসিভ টেস্ট, এটাকে কম্প্রিহেনসিভ টেস্ট বলা হয় কারণ শিক্ষার্থীরা কতটা জানতে পেরেছে এটা জানা যায়। দ্যাট প্রোভাইড ফিডব্যাক, এখানে ফিডব্যাক পাওয়া যায়। টু হচ্ছে কি দ্য টিচার অ্যান্ড স্টুডেন্ট অন দেয়ার হচ্ছে কি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস, এখানে শিক্ষার্থীর উইকনেস এবং স্ট্রেংথনেসকে জানতে পারা যায়। তারপর বলছে দিস টেস্ট আর হচ্ছে কি ভেরি হেল্পফুল ইন দ্য হচ্ছে কি প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাজ ইট হেল্প দ্য ল্যাঙ্গুয়েজ টিচার গো। এটা কি বলছে, এই যে টেস্টটা রয়েছে ডায়াগনস্টিক টেস্ট, এটি শুধুমাত্র শিক্ষককে সহযোগিতা করে না, শিক্ষার্থীদেরকেও কিন্তু অনেকটা হেল্প করে, এটা কিন্তু বলা হয়েছে। ওকে, তারপর দেখো এখানে বলছে নো দ্য ডিফিকাল্টি ইন দ্য লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং, তাহলে এই যে আমরা পড়ছি ডায়াগনস্টিক টেস্ট, এই ডায়াগনস্টিক টেস্টের সাহায্যে আমরা কী কী জানতে পারবো। নো দ্য ডিফিকাল্টি দ্য লার্নার্স, শিক্ষার্থীর বিভিন্ন সমস্যাগুলো জানতে পারবো। ডায়াগনোস দোষ হচ্ছে কি ডিফিকাল্ট উইথ দ্য নেসেসারি হেল্প, শিক্ষার্থীদের কী কী হেল্পের প্রয়োজন, তাদের সুযোগ সুবিধা প্রয়োজন সেগুলো জানা যাবে। রিমুভ হচ্ছে কি এডুকেশনাল ব্যারিয়ার, শিক্ষা সম্পর্কিত যে সমস্ত বাধাগুলো রয়েছে সেগুলোকে দূর করতে হবে। তারপর হচ্ছে কি আইডেন্টিফাই লার্নিং ডিফিকাল্টিস দ্য লার্নার্স ফেস ইন ইংলিশ, তো শিক্ষার্থীরা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে যে যে সমস্যাগুলো ফেস করছে সেগুলো ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে। কিসের মাধ্যমে, সবই কিন্তু ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। ক্লিয়ার? চলো এবার 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে হোয়েল টিচিং ইংলিশ এ টিচার ইজ নট অ্যাবল টু ড্র অ্যাটেনশন অফ সাম স্টুডেন্ট সিটিং অ্যাট দ্য ব্যাক সি শুড, তো তুমি ধরো ক্লাসরুমে ক্লাস নিচ্ছ, তখন দেখলে যে কিছু কিছু ছাত্র এতটা পিছনে বসেছে যে তাদেরকে তুমি অ্যাটেনশন করতে পারছো না, তুমি কি করবে। স্টপ হচ্ছে এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট অ্যান্ড স্টার্ট ডিকটেটিং দ্য নোটস অ্যান্ড স্টুডেন্ট, তো তুমি যে কনসেপ্টটা শিক্ষার্থীদের বোঝাচ্ছিলে পুরোপুরি বন্ধ করে দেবে এবং তার মানেগুলো তুমি খাতায় লিখে নিতে বলবে, অর্থাৎ ডিকটেশনে জোর দেবে। অপশান বি স্কোল্ড দেম ফর নট পেইং অ্যাটেনশন, তুমি শিক্ষার্থীদেরকে বকাঝকা করবে। অপশান সি ইগনোর করবে। অপশান নাম্বার ডি ইংগেজ দেম বাই আস্কিং কোশ্চেন অ্যান্ড ইভ্যালুয়েটিং হার টিচিং মেথড, তো তুমি কী করবে, শিক্ষার্থীদেরকে ইংগেজ করবে অংশগ্রহণ করাবে, কোথায়, বাই আস্কিং কোশ্চেন, বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে অ্যান্ড ইভ্যালুয়েশন করতে হবে।
এই ছিল 4টে প্রশ্ন অপশান। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে বলে ফেলো, একদম একদম সঠিক আনসার অপশান নাম্বার 4। তাহলে তোমার ক্লাসরুমে যদি কোনো শিক্ষার্থী সঠিকভাবে বুঝতে না পারে তাহলে তুমি কি করবে, ইংগেজ করবে, তাদেরকে আরও বেশি পার্টিসিপেট যাতে করে সেদিকে নজর দেবে, অপশান নাম্বার 4। 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে হোয়েন এ চাইল্ড লার্নার্স এ ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইদাউট মাচ প্র্যাকটিস, যখন কোনো শিক্ষার্থী কোনো রকম প্র্যাকটিস ছাড়া কোনো ভাষা অর্জন করে তাকে কি বলছে, ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ জেনারেলাইজেশন। কী হবে অ্যান্সার, একদম সঠিক অপশান নাম্বার সি, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ক্লিয়ার। নেক্সট 12 নম্বরটা দেখো, দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ টু টিচ ইংলিশ ফোকাস অন। আমি বারবার বলে আসছি কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কোনটির ওপর ফোকাস করে, কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ডস, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স প্লাস অ্যান অ্যাবিলিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। কীভাবে শব্দগুলোকে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে এবং তার উপযোগিতা কী সেগুলো জানবে। অপশান নাম্বার সি, দ্য প্র্যাকটিস অফ দ্য সিলেক্টেড অ্যান্ড গ্রেড স্ট্রাকচার প্যাটার্ন। তাহলে সিলেক্টেড অ্যান্ড গ্রেড স্ট্রাকচার প্যাটার্ন আমরা জেনেছি, ঠিক আছে। আর অপশান নাম্বার ডি বলছে দ্য স্ট্রাকচারাল অ্যাকুরেসি অফ দ্য স্টুডেন্টস। ওকে, তাহলে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলতে কী বোঝাচ্ছে, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। লিঙ্গুইস্টিক কম্পিটেন্স মানে ভাষাগত ব্যবহার, ঠিক আছে, অপশান নাম্বার বি হবে কারেক্ট। ওকে, তাহলে ভাষাগত ব্যবহার, দ্য লিঙ্গুইস্টিক কম্পিটেন্স প্লাস অ্যান্ড অ্যাবিলিটি টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি। তাহলে বলা হয়েছে যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, অর্থাৎ ভাষাগত ব্যবহার, ঠিক আছে, বা ভাষাগত দক্ষতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, অপশান বি। দেখো নোট আকার এখানে লিখে দেওয়া হয়েছে, দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ অ্যান হচ্ছে কি মেথড অফ ইংলিশ টিচিং হুইচ মেক লার্নার্স কনফিডেন্ট টু কমিউনিকেট ইফেক্টিভলি বাই ইনভলভিং দেম ইন রিয়েল কমিউনিকেশন। তাহলে এটি কী করছে, শিক্ষার্থীদেরকে তাদের যে বাস্তব জীবন রয়েছে বা রিয়েল কমিউনিকেশন রয়েছে সেখানে তাদেরকে এনে শিক্ষা দিচ্ছে, বা বলছে তাদেরকে মোটিভেশন জাগাচ্ছে, ঠিক আছে, এটাই বলা হয়েছে। দ্য কমিউনিকেটিভ অ্যাপ্রোচ ইজ এ মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং হুইচ হচ্ছে কি মেক লার্নার্স কনফিডেন্ট টু কমিউনিকেট ইফেক্টিভলি, শিক্ষার্থীদের মধ্যে কনফিডেন্স বাড়িয়ে তুলছে, এটা কিন্তু মাথায় রাখবে। ইট হেল্প দেওয়া হচ্ছে কি ইম্পর্টেন্স অফ দ্য রিয়েল লাইফ কমিউনিকেশন, তাহলে এটা কিন্তু রিয়েল লাইফ কমিউনিকেশনের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো তোমরা একটু পড়ে নিও, পিডিএফ দিয়ে দেবো, একদম সহজ ভাষায় লেখা আছে, ঠিক আছে, পড়ে নিও। চলো, নাহলে শেষ করতে পারবো না। 13 নম্বর কোশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট হচ্ছে ইম্পর্টেন্ট ইন ডেভেলপিং রিডিং স্কিল অ্যাট প্রাইমারি লেভেল। তাহলে প্রাথমিক বিদ্যালয়ে নিচের কোনটি ভাষা শিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ। অপশন এ অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড দ্য টেক্সট অ্যান্ড অলরেডি রিড, তারা যে সমস্ত বিষয় বা বস্তুগুলো পড়েছে তারা কতটা বুঝতে পেরেছে জানা যাবে। ওয়ানলি নোয়িং দ্য কারেক্ট অর্ডার অফ দ্য অ্যালফাবেট, এখানে শুধুমাত্র কারেক্ট অর্ডারে সাজানো হবে। অপশন নাম্বার সি অ্যাবিলিটি টু রিড ওয়ার্ডস কারেক্টলি, এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলো রিড করতে হবে কারেক্টলি। অপশন নাম্বার ডি অ্যাবিলিটি টু রিড ফ্রেজ কারেক্টলি, যে কোনো ফ্রেজকে সুন্দরভাবে পড়তে হবে। কী হবে অ্যান্সার, একদম সঠিক অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ক্লিয়ার, তাহলে অ্যাবিলিটি টু কম্প্রিহেন্ড দ্য টেক্সট অলরেডি রিড। চলো নেক্সট দেখো, নেক্সট 14 নম্বর কোশ্চেন। এখানে তোমাদের আরও অনেক কিছু আমি দিয়েছি, একটু পড়ে নিও তোমরা, ঠিক আছে। রিডিং স্কিল, অ্যাক্টিভ স্কিল, এগুলো সব তোমাদের ক্লাস করানো হয়ে গেছে, আমি পিডিএফে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তাছাড়া কিছু না, এগুলো একটু পড়ে নিও, ঠিক আছে। আমি পিডিএফ দিয়ে দেবো, একটু পড়ে নিও, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, ইন্টেন্সিভ রিডিংটাকে আর এক্সটেন্সিভ রিডিংটা কি। এক্সটেন্সিভ রিডিং হচ্ছে যখন আমরা আনন্দের জন্য কোনো কিছু পড়বো, প্লেজারের জন্য যখন পড়বো, সেটা হচ্ছে কি এক্সটেন্সিভ রিডিং, যেমন গল্পের বই পড়া, উপন্যাস বই পড়া, এগুলো। আর ইন্টেন্সিভ রিডিং কোনগুলো, যেখানে তোমার মূল্যায়ন করা হবে, তোমার পরীক্ষা নেওয়া হবে, তোমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে, আর যেখানে তুমি মন খুলে পড়তে পারবে না, তোমাকে একটা প্রেসারাইজ করা হবে, সেটাকে বলছে ইন্টেন্সিভ রিডিং। ওকে, এখানে কোনো রকম প্লেজার থাকে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপর চলো 14 নম্বরটা, হোয়েল রিডিং এ লার্নার্স নিড টু। আমরা জানি রিডিংয়ের 3টে ধাপ তোমাদের ক্লাস করেছি, একটা হচ্ছে কি প্রি রিডিং, হোয়েল রিডিং আর পোস্ট রিডিং। তাহলে হোয়েল রিডিং মানে কি, হোয়েল রিডিং মানে যখন কোনো কিছু পড়ছে, ট্রান্সলেট দ্য রিটেন সিম্বল ইন্টু কোরসপন্ডিং সাউন্ড টু গ্র্যাপস দেয়ার হচ্ছে কি মিনিং। তো রিটেন যে বলছে ট্রান্সলেট দ্য রিটেন সিম্বল মানে ধরো কোনো একটা প্যাসেজে কোনো কিছু লেখা আছে, সেগুলোকে ট্রান্সলেট করার কথা বলা হয়েছে। অপশন নাম্বার বি পারসিভ অ্যান্ড হচ্ছে কি ডিকোড লার্নার্স ইন অর্ডার টু রিড ওয়ার্ডস। বলছে পারসিভ মানে কোনো কিছুকে বোঝা, অ্যান্ড ডিকোড মানে লিখিত জিনিসকে পড়া, ডিকোড লেটার্স ইন অর্ডার টু রিয়েল ওয়ার্ডস, তাহলে কোনো একটা জিনিস বোঝা এবং সেই জিনিসটাকে পড়া। অপশন নাম্বার সি আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ড
টু হচ্ছে গ্র্যাপস দ্য মিনিং অফ দ্য টেক্সট। এখানে কি করা হচ্ছে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, এভরি ওয়ার্ডস টু গ্র্যাপস দ্য মিনিং অফ দ্য টেক্সট। তাহলে এখানে কি বলছে, আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ার্ডস, প্রত্যেকটা শব্দকে বুঝতে হবে, টু গ্র্যাপস দ্য মিনিং অফ দ্য টেক্সট, ওই ওয়ার্ডের বা ওই টেক্সটের মানেটাকে বোঝার জন্য। অপশান নাম্বার 4 বলছে গেস দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য নিউ ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। যখন তুমি কোনো একটা টেক্সট পড়ছো তখন কোনো একটা ওয়ার্ডের মানে না জানলে সেটার মানে তুমি ওই প্যাসেজটা পড়ে থেকে করতে পারছো। তাহলে সঠিক আনসার কী হবে বলো? একদম, এটা আমাদের সঠিক আনসার অপশান নাম্বার ডি। অর্থাৎ যখন আমরা হোয়েল রিডিং করব তখন আমরা তো প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানি না, তো যে ওয়ার্ডের মানেগুলো জানি না সেগুলো আমরা আন্ডারলাইন করব এবং ওই যে আগে পিছনে যে সমস্ত শব্দগুলো রয়েছে তার সঙ্গে একটা মিলন করে পড়ব। অপশান নাম্বার ডি। লাস্ট কোশ্চেন দেখো, বলছে ডিপথং কি? ডিপথং আমরা পড়েছি, ডিপথং হচ্ছে কি যৌগিক স্বর যেটাকে বলা হয়, ডবল কনসন্যান্ট থিওরি সাউন্ড, তারপর হচ্ছে কি ভাওয়াল সাউন্ড, ডাবল ভাওয়াল সাউন্ড, আর হচ্ছে কি কনসন্যান্ট সাউন্ড। তাহলে ডিপথ্যাম হচ্ছে কি? ডিপথ্যাম হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ কি ডিপথংস হচ্ছে কি ডবল ভাওয়াল সাউন্ড। অপশন নাম্বার সি। ওকে, তাহলে ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য হচ্ছে কি গ্লিডিং ভয়েল বলা হয়, এটাকে গ্লিডিং ভয়েল বলা হয়। আর ডিপথং সাউন্ডস আর হচ্ছে কি 18 নাম্বার। তাহলে ইংরেজি ভাষায় কিন্তু 8টা ডিপথং সাউন্ড রয়েছে, এটাও মাথায় রাখবে। ওকে, তো এই পর্যন্ত তোমাদেরকে বোঝালাম যতটা পারলাম, আর বাকি পিডিএফগুলো পড়ে নেবে, কারণ যেগুলো আমি বললাম না, কারণ সমস্ত কিছু আমরা ক্লাস করে দিয়েছি ডিটেলসে, তো সেই জন্য বললাম না। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো করে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য 1 মাসের জন্য লাস্ট মিনিট সাজেশনের ব্যবস্থা করেছে। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে এখানে নোট প্রোভাইড করা হয়েছে, একদম কালারফুল নোটস। জাস্ট তোমরা পিডিএফগুলো ওপেন করার জন্য যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছ, যে কোনো ফোল্ডার ওপেন করবে। জাস্ট এই ফোল্ডার যদি ইভিএস ফোল্ডার ওপেন করে দেখতে পাচ্ছ, এখানে নোটস রাখা হয়েছে ইকোসিস্টেম, এনভায়রনমেন্ট, হেলথ, গ্লোবাল ওয়ার্মিং, তারপর দেখতে পাচ্ছ পলিউশন, তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্রত্যেকটা জিনিস তোমরা যেখানেই ওপেন করো না কেন প্রত্যেকটা জায়গায় নোটস পাবে। যদি তোমরা এখানে সমস্ত কিছু এমসিকিউ আকারে রাখা আছে, সমস্ত কিছু প্লাস্টিক যেটা তোমাদের নতুন সিলেবাসে আপডেট হয়েছে, যে সমস্ত নতুন টপিকগুলো তোমাদের আপডেট হয়েছে সমস্ত টপিক এখানে কিন্তু রাখা আছে। প্রত্যেকটা জিনিস হাইলাইট করা হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে প্রোভাইড করা হবে। প্রত্যেকটা জিনিস এখানে সুন্দরভাবে সাজানো আছে, যেগুলো পড়লে কিন্তু তোমাদের 1 মাসের মধ্যে পুরো সিলেবাসটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে। এছাড়া যদি তোমরা চলে আসো ম্যাথের পেডাগজিতে, জাস্ট ম্যাথের পেডাগজি ফোল্ডারে ওপেন করলে তোমাদের কাছে সামনে ওপেন হয়ে যাবে অনেকগুলো পিডিএফের ফোল্ডার। এখানে প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছ, গণিতের অ্যাসেসমেন্ট, এটা জাস্ট ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে পিডিএফ ওপেন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ হাজারো তোমাদের কত সুন্দর করে হাইলাইট করে রাখা আছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা 1 মাসের মধ্যে রিভিশন করে কিন্তু পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো প্রত্যেকটা সাবজেক্টে এত সুন্দর তোমাদের কোয়ালিটি সম্পন্ন নোট প্রোভাইড করছে ডাব্লিউবি এক্সাম গাইডের পক্ষ থেকে। তো তোমরা যদি রেগুলার আমাদের সঙ্গে মক টেস্ট দিতে চাও সেটাও তোমরা পেয়ে যাবে। রেগুলার কিন্তু আমাদের 150 নাম্বারে মক টেস্ট হচ্ছে, অর্থাৎ ফুল মক টেস্টের আয়োজন করা হয়েছে। মক টেস্টের পরে থাকছে তোমাদের মেরিট লিস্টের ব্যবস্থা, যেখানে থাকছে তোমাদের স্কোর তোমরা নিজেরা জানতে পারবে, অর্থাৎ তোমাদের র্যাঙ্ক কত হচ্ছে তোমরা জানতে পারবে। তোমাদের সময় ম্যানেজমেন্ট হবে, তোমাদের ওএমআর সিট গোল করতে সময় কম লাগবে। তো তোমরা যারা আমাদের গ্রুপে মক টেস্ট দিতে চাইছো তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে প্রতিদিন কয়েকশো ছেলে মেয়ে মক টেস্ট দিচ্ছে এবং তাদের স্কোর তারা জানতে পারছে যে আমার লেভেলটা আমার কোন পজিশনে রয়েছে। সেখানকার কোশ্চিনগুলোর প্রত্যেকটা কোশ্চিন বিভিন্ন রাজ্যের বা আমাদের সিটেটের কোশ্চিনগুলো প্র্যাকটিস করানো হচ্ছে। তো তোমরা যারা আমাদের মক টেস্ট গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো, শুধুমাত্র 50 টাকা, শুধুমাত্র 50 টাকা দিয়ে এনরোলমেন্ট করলে কিন্তু তোমরা এক্সাম পর্যন্ত রেগুলার ফুল মক টেস্ট দিতে পারবে। শুধুমাত্র 50 টাকা দিয়ে পেমেন্ট করলে এক্সাম পর্যন্ত রেগুলার ফুল মক টেস্ট দিতে পারবে। আর তোমাদেরকে যে সাজেশনগুলো আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম, সেই সাজেশনগুলো তোমরা যদি পারচেস করতে চাও তাহলে শুধুমাত্র 100 টাকা, শুধুমাত্র 100 টাকা পেমেন্ট করলেই তোমরা প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ 5টা সাবজেক্টের তোমরা কিন্তু সাজেশনগুলো পারচেস করতে পারবে, যেগুলো কিন্তু তোমাদের 1 মাসের প্রিপারেশনে কিন্তু যথেষ্ট হেল্প করবে। তো এগুলোর জন্য তোমরা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের যে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে সেখানে থেকে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, থ্যাংক ইউ।